শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক ঋত্বিক নাট্যপ্রাণ জনাব লিয়াকত আলী লাকি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উদযাপনে আজকে দ্বিতীয় দিন। আজকের আলোচনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের একজন বরেণ্য কবি ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। আজকের স্মারক বক্তা ডক্টর ফখরুল আলম, যিনি বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক এবং ইংরেজি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, লেখক। বিশেষ অতিথি হিসেবে আছেন মাননীয় সচিব জনাব খলিল আহমেদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আমার সামনে উপবিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তর অধিদপ্তরের প্রধানগণ। এখানে একজন সাংসদও আছেন, জানাদার হেনরি, তিনি এখন সাংসদ হিসেবে আসেননি, তিনি শিল্পী হিসেবে এসেছেন, তার গান শুনব পরে। আমার সহকর্মীরা, সুধী মণ্ডলী, আজকে সচিব মহোদয়ের বক্তব্যে বললেন যে আসলে আমি বক্তব্য রাখবো, এটা একটা ধার করা বক্তব্য। আসলে ধার সবাই করে। মোস্তফা আলী বলেছিলেন, পৃথিবীতে একমাত্র মাকড়সা হল মৌলিক, কারো কাছে সে ধার করতে পারে না। আমরা সকালে সেই গেটে শিলার কুমার রবীন্দ্রনাথ পর্যন্ত সবাই মৌমাছি। মৌমাছি যেমন সব জায়গা থেকে ফুল থেকে মধু আহরণ করে, তেমনি কাপড় সেটা আমাদের লেখকরা, আমাদের সৃজনশীল মানুষরা সকলেই তাই। আজকে আমার কাছে এই আলোচনা অনুষ্ঠানটি অসাধারণ লেগেছে। আপনাদের কাছেও আমি বিশ্বাস করি ভালো লেগেছে অনেক। আমরা একটু করতালি দিয়ে বক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। আরেকটা তথ্য হিসেবে দিতে পারি, পৃথিবীতে যেখানেই এরকম টক হয় বা আলোচনা হয়, টিকিট কেটে সেখানে সে আলোচনা অংশগ্রহণ করতে হয়। আমরা বিদেশে গিয়ে অনেক আলোচনা অনুষ্ঠান হয়তো $10 বা 15 ইউরো দিয়ে একটা টক, সেখানে আমরা উপস্থিত থেকেছি, তার আলোচনা শুনেছি। বিশ্বের নাট্যধারায় একজন অনন্য সাধারণ নাট্যবিদ অগস্ত ওয়াল, তিনি জার্মানিতে একটা ওয়ার্কশপ করবেন 7 দিনের। তো সেই কারণে আমাকে 350 ইউরো দিয়ে 7 দিনে সেখানে এই কর্মশালায় অংশগ্রহণ করতে পেরেছি, আমি সৌভাগ্যবান। তো সুতরাং আজকে আমরা এখানে যারা এসেছি, আমাদের লক্ষ্যটাই থাকে যে আসলে আমাদের আলোচনা অনুষ্ঠান এর ভেতর দিয়ে যেন আমাদের একটা চিত্তে উৎকর্ষ সাধিত হয়, একটা স্বপ্ন তৈরি হয়। এবং সেই জন্য আমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ, আজকে অতিথিদের অনেক অনেক ধন্যবাদ। আমি প্রধান অতিথি সম্পর্কে দুটি কথা বলতে চাই। তিনি বলেছেন যে আমরা খুব পরম বন্ধু, আমাদের অনেক ইতিহাস,
শুরু করে আমি কণ্ঠে গান এবং কবি কামাল চৌধুরী তার কবিতা, পরবর্তীকালে তিনি গীতিকারও হয়ে গেলেন তার গান সুরারোপ করে আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের এই অনুষ্ঠান পরিবেশন করেছি। আমাদের একটা চমৎকার সুযোগ এসেছিল একসাথে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার, সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হলাম। আমরা মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছিলাম। পর আমার কাছে মনে হলো যে একসাথে চলে যাওয়ার একটা সুযোগ ছিল, যে যেখানেই থাকি না কেন সেখানেও সে গান লিখতো, আমি সুর করতাম, তারপরে আমাদের সঙ্গীত সাধনা চলত। তো যাই হোক, বুঝতেই পারছেন যে একটা সময় ৭৫ পরবর্তীকালে সেই সময় থেকে আজও অবধি আমরা একই রকমভাবে কাজ করে চলেছি। সচিব মহোদয় তিনি দেখতে পাচ্ছি যে তার চাকরির অনেক অভিজ্ঞতার ভেতর দিয়ে তিনি সৃজনশীল কাজে তিনি গান লিখছেন, গানে সুর করছেন, গাইছেন, অনেক গান তিনি ইতিমধ্যে রেকর্ডিং করেছেন, কবিতা লিখছেন। তার মানে একজন সৃজনশীল মানুষ হিসেবে পৃথিবীতে আরো কিছু অবদান রাখার সেই চেষ্টা তিনি করে যাচ্ছেন। অধ্যাপক ফখরুল আলম ইংরেজি সাহিত্যের আমার ছাত্র হিসেবে আমার সরাসরি শিক্ষক, এবং ৭৫ পরে আমরা শুধু দেখতাম যে মুক্তিযুদ্ধের সপক্ষে শিক্ষক কারা, বঙ্গবন্ধুকে ভালোবাসে কারা। সেই সময় অনেক শিক্ষকদের মধ্যে অধ্যাপক ফখরুল আলমকে পেয়ে আমরা গর্বিত হয়েছি। তিনি বাংলায় ইংরেজিতে পণ্ডিত, এবং তার তো বিশাল অবদান, যে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের বৈজ্ঞাঞ্চা, আমাদের খানামাচিন এবং জীবনানন্দ দাশের কবিতা তিনি অনুবাদ করেছেন, এবং সেটি আমাদেরকে অনেক ঋদ্ধ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী এই অনুবাদ কর্মসূচিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন, এটা আমাদের প্রধানমন্ত্রী মহোদয় বলেছেন, এটি খুব দরকার। এবং প্রধানমন্ত্রী যে বক্তব্য বলেছেন যে আমাদের বিশ্বে ৬,৫০০ থেকে ৭,০০০ মাতৃভাষা আছে, তার মধ্যে বাংলা একটা ভাষাভিত্তিক দেশ হিসেবে বাংলাদেশ কিন্তু তৃতীয় স্থানে রয়েছে, যে ৬,৫০০ ৭,০০০ ভাষার মধ্যে। সুতরাং আমাদের গর্বের গৌরবের অন্যতম অংশ, যেমন বাংলাদেশ বাংলা ভাষা রবীন্দ্রনাথ, এবং বাংলাদেশ বাংলা ভাষা বঙ্গবন্ধু একবারে অবিচ্ছেদ্য অংশ। অনেকে বলে, অনেক রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা, লেখকরা বলে যে আমরা বারবার ফিরে আসি রবীন্দ্রনাথের কাছে। আমার কাছে তো তা মনে হয় না। আমরা আসলে রবীন্দ্রনাথই বসবাস করি, আমাদের কোনো উপায় নেই। আরেকটি কথা আমার সবসময় মনে হয় যে আমরা কলোনি ছিলাম, বিশ্বের অনেক দেশ ছিল, কিন্তু ওই বড়রা এখনো আমাদেরকে কলোনি মনে করে, এবং তুচ্ছ-তাচ্ছিল্য দেখা যায়, নিষেধাজ্ঞা, স্যাংশন আমরা নিশ্চয়ই প্রত্যক্ষ করছি। এই সভ্যতা সংকটের কথা বললেন, যেখানে বলা হলো যে ওদের প্রতি যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা আমার দেউলিয়া হয়ে গেল। এটাও তো আমার কাছে এক ধরনের স্যাংশনই মনে হয়। সেটি ৮০ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেলেন। তার মানে ওদেরকে বিশ্বাস তিনি করলেন না, দেউলিয়া হয়ে গেল তার বিশ্বাস। আমরা কি করে বিশ্বাস করব? তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বটাকে কিভাবে ভারসাম্যহীন করে তুলেছে। বঙ্গবন্ধু বলেছিলেন যে একজন মানুষ হিসেবে আমি পৃথিবীর সকল মানুষের কথা চিন্তা করি, এবং পৃথিবীটা দুই ভাগে বিভক্ত, শোষক এবং শোষিত। আমি শোষিতের পক্ষে। এসব কিছুই এই দুই ব্যক্তির আমাদের জীবনে যে বিশাল প্রভাব, এবং সেখান থেকে আমাদের রবীন্দ্রনাথকে, বঙ্গবন্ধুকে যদি আমাদের
যে কারণেই আমাদের এই অনুষ্ঠান, যে কারণেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই আয়োজন, এবং রবীন্দ্রনাথ এমন একজন মহাপুরুষ যে তিনি শুধুমাত্র তো এই কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, অভিনেতা বা চিত্রশিল্পী শুধু তা নন, তিনি একটা দর্শন। সেই দর্শনে সিদ্ধ হয়েই আমাদের আসলে সামনে এগোতে হবে, এবং সেটি তিনি যেটা করলেন, তিনি আমাদের সমাজটা, আমাদের জীবনটা একটা গুছিয়ে দিয়ে গেলেন, সাজিয়ে দিলেন, এবং রাজনৈতিকভাবে সেটি পরিপূর্ণ করে গেলেন, যাতে পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে এখানে যারা বসে আছি, আমরা অনেক সময় ওই কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, মানে নিজেরাই নিজেদের সঙ্গে একটা বহির্তা তৈরি করি। এটি যে কত ভুল। আবার আমি ফিরে আসি, এই যে যারা স্যাংশন বলি বা তুচ্ছ তাচ্ছিল্য করা যে একটা সংস্কৃতি, রাজনীতি, বিশ্বটা 250 লোককে ইসরায়েলি তাদেরকে জিম্মি করা হলো, তার পরিবর্তে 34,000 মানুষকে হত্যা করা হলো। আর কিছুদিন আগে আমাদের ভেনিস বিয়েনাল যেখানে বাংলাদেশ অংশগ্রহণ করলো, ইসরায়েলের প্যাভিলিয়নে গিয়ে দেখি ইসরায়েলের প্যাভিলিয়নটা তারা বন্ধ করে রেখেছে, আর বাইরে লিখেছে যেই পর্যন্ত আমাদের জিম্মি মুক্তি না হবে সেই পর্যন্ত আমাদের এই প্যাভিলিয়ন খুলব না। কি প্রতিবাদ তাদের! তো বুঝতে পারছেন 34,000 চলে গেছে এবং প্রতিনিয়তই চলছে। সারা বিশ্ব এখন প্রতিবাদ করছে। আমি বিশ্বাস করি প্রতিবাদ এক সময় আরো বেশি ব্যাপক হবে। সাহিত্য সমালোচক নন্দগোপাল সেনগুপ্তের একটি জায়গা আমার কাছে একটু ভালো লেগেছে, যে রবীন্দ্রনাথ তার অবস্থানটা কি বিশ্ব সাহিত্যে, যে স্রষ্টা হিসেবে শেক্সপিয়ার, গেটে, টলস্টয় অবশ্যই তার মতো মহান। তাছাড়া শেষোক্ত দুজনের লেখক জীবনের বাইরে অন্য ভূমিকাতেও বিশিষ্টতা ছিল। গেটে দার্শনিক, বৈজ্ঞানিক, চিত্রশিল্পী ও রাজনীতিবিদ ছিলেন। টলস্টয় সমাজ বিপ্লবের অগ্রনায়ক রূপে সাম্যচিন্তার পথে মানুষকে এগিয়ে দিয়েছিলেন অনেকখানি, কিন্তু তারাও রবীন্দ্রনাথের মতো সর্বতোমুখীনতার সঙ্গে তুলনায় অতখানি উজ্জ্বল হয়ে দেখা দেয়নি। তো রবীন্দ্রনাথের অবস্থান বিশ্ব সাহিত্যে কতটা গুরুত্বপূর্ণ আমরা নিশ্চয়ই অনুধাবন করতে পারি। আবার অনেকেই খুব হালকাভাবে রবীন্দ্রনাথকে নজরুলের সঙ্গে তুলনায় আমরা লিপ্ত করে দিই, এবং সেটা যে কত বড় ভুল। দুজনের মধ্যে যে কি পরম স্নেহের এবং ভালোবাসার সম্পর্ক ছিল, এটি আপনারা অনেকেই জানেন। নজরুল লিখলেন, সবাই যখন তোমায় ঘিরে করবে কলরব, আমি দূরে ধ্যান লোকে রোজব তোমার স্তব। এবং রবীন্দ্রনাথ নজরুলকে এত স্নেহ করতেন, বিদ্রোহী লেখার পর তাকে অনেক প্রশংসা করেছেন এবং তাকে বলেছেন যে আসলে তুমি আমাদের সাহিত্য নয়, বিশ্ব সাহিত্যে তুমি অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। অনশন করলেন নজরুল। প্রথমে তিনি অনশন ভাঙার জন্য চিঠি দিতে চাইলেন না, বলে যে ওটা একটা যৌক্তিক দাবিতে অনশন করছে, অনশনকে সমর্থন করলেন। কিন্তু যখন প্রায় 1 মাস চলে গেল, তখন
তিনি দেখলেন যে এ তো ভয়ানক যে অবস্থায় পড়ে যাচ্ছে। তখন একটা টেলিগ্রাম পাঠিয়েছিলেন যে নজরুল গিভ আপ হাঙ্গার স্ট্রাইক আওয়ার লিটারেচার প্লেন্স, কিন্তু সেই টেলিগ্রামটি তার হাতে পৌঁছানো হয়নি। যখন রবীন্দ্রনাথ ঠাকুর এটি জানলেন তখন বললেন যে ওরা হয়তো চাইছে ও পৃথিবী ছেড়ে চলে যাক। নজরুল কতটা কষ্ট পেয়েছিলেন তার প্রয়াণে। এত আত্মীয় ছেলে তুমি আগে বুঝি নাই, আগে বুঝে নাই কেহ, পথে পথে আজ রোটাইছে কোটি অশ্রু সিক্ত দেহ। তো এই সবকিছু মিলে রবীন্দ্রনাথ আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। বলা হয় ইংরেজদের বাড়িতে দুটি বই থাকে, একটা শেক্সপিয়ারের রচনাগুলি আর একটা বাইবেল। তো আমাদের ঘরে আমাদের ধর্মগ্রন্থের পাশে অবশ্যই রবীন্দ্রনাথ, নজরুল আর অনেকে আসতে পারে, দুজনকে তো স্থান দিতেই হবে। তার মানে ঘরে শুধু নয়, আমাদের অন্তরে। আমি শেষ করবো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষার্থীদের সমাজের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক, প্রকৃতির সঙ্গে সম্পর্ক এবং বিশ্ব মানবের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করার যদি উদ্যোগ গ্রহণ করা না হয়, সেই শিক্ষা ব্যবস্থা পূর্ণতা পায় না। এটি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন। সেটি যেন আমরা সকলে মিলে মাথায় রাখি। এবং আজকে আবারও আমাদের যে অতিথিরা এখানে এসেছেন তাদেরকে আমরা করতালি দিয়ে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। ধন্যবাদ জনাব লিয়াকত আলী লাকী মহোদয়কে তার বক্তব্যের জন্য। অভিজ্ঞতা শুধু আপনারা উপভোগ করছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ৩ দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনের অনুষ্ঠান। আয়োজনের এই পর্যায়ে আমি আমাদের